ছয় সাতটা 42, 7 7 কেটে দাও, তাহলে 22 দুগুণে 44, এই নাও। তাহলে এই চাপের মান পেয়ে গেছি কত আমরা? 44। বোঝা গেছে এবার? আশা করি অবশ্যই সবাই বুঝেছো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আজ নিয়ে চলে এসেছি কি তোমাদের মাঝে পরিমিতি, অর্থাৎ পরিমিতির মধ্যে বৃত্তর একটি টপিক নিয়ে। আজ পুরো বেসিক থেকে না পুরো অ্যাডভান্স পর্যন্ত পুরো ক্রান্তিকারী এনে দেবো ক্লাসে। তা আরেকটি কথা তোমাদেরকে বলি, অলরেডি কিন্তু পরিমিতির দুটি ক্লাস অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্বন্ধে দুটো ক্লাস প্রোভাইড করা হয়েছে। যারা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দুটি ক্লাস দেখে নেবে। ফলে কি হবে, যদি তোমাদের কোনো এক্সামে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের কোশ্চেন এসে থাকে, তোমরা অনায়াসে সেই কোশ্চেন সলভ করে আসতে পারবে। ফলে তোমাদের এই সিলেকশন পাক্কা। তা চলো এবার যাওয়া যাক বৃত্ত সম্পর্কে প্রপার তথ্য। দেখো, বৃত্তকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। ধরো একটা হচ্ছে কি আমাদের মেনসুরেশনের ক্ষেত্রে, আর একটা ধরো আমরা কি করব, জিওমেট্রির ক্ষেত্রে। এই দুটো পার্টে আমরা বৃত্তকে ডিভাইড করে দিতে পারি। মেনসুরেশনের ক্ষেত্রে আমরা কি জানবো? মেনসুরেশনের ক্ষেত্রে আমরা কি জানবো? যে ওর পরিধি এবং ক্ষেত্রফল সম্বন্ধে জানবো। আর জিওমেট্রির ক্ষেত্রে আমরা কি জানবো? জিওমেট্রির ক্ষেত্রে আমরা ওর ওর অ্যাঙ্গেল সম্বন্ধে জানবো, মানে কোন সম্বন্ধে জানবো, জ্যা সম্বন্ধে জানবো, এইসব সম্বন্ধে জানবো। কিন্তু আজ তো আমরা মেনসুরেশন শিখছি। মেনসুরেশনের মধ্যে কি, বৃত্তের অনলি মেনসুরেশন মানে ক্ষেত্রফল এবং পরিধি সম্বন্ধে জানবো। তাহলে ধরো এই যদি একটা পুরোটা আমার বৃত্ত হয়, তাহলে এই বৃত্তের মধ্যে কি জানবো আমরা? এই যে পুরোটা বৃত্ত, দেখো মনে রাখবে, যদি পুরো একটা আমরা সার্কেল এঁকে আঁকি, তাহলে পুরো সার্কেলটাই কিন্তু অসংখ্য বিন্দু দিয়ে তৈরি হয়। তাহলে এখানে একটা বিন্দু, 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 মানে প্রত্যেকটা বিন্দু এরকম পরস্পরের যুক্ত হয়ে তবেই কিন্তু এই পুরো সার্কেলটা কিন্তু অঙ্কন হয়। বোঝা গেছে? মানে অসংখ্য বিন্দু পরস্পরের সাথে যুক্ত হয়ে সার্কেল উৎপন্ন হয়, আর মাঝখানে দিয়ে দাও কেন্দ্র। তাহলে এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে যদি চারোপাশে এরকম করে পুরোটা সার্কেল টানা হয়, পুরো সার্কেল ধরে এই কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো একটা বিন্দু যদি আমি দাগ টানি, এই দাগটাকে বলা হয় কি আমাদের ব্যাসার্ধ, মানে রেডিয়াস, যাকে আমরা আর দিয়ে কি করি, চিহ্নিত করে দিই। তাহলে এখান থেকে যদি পুরোটা করে আমরা সার্কেল টানি, তাহলে পুরো সার্কেলটা কত হয়ে যায়? মানে 360 ডিগ্রি হয়ে যায়। বোঝা গেল? তার মানে যদি কেন্দ্রকে আমরা কেন্দ্র থেকে যদি পুরোটা চারপাশে একবারে ঘুরে আসি, তাহলে কত ডিগ্রি ঘুরে আসবো আমরা? 360 ডিগ্রি ঘুরে আসবো। এটুকু মাথায় রাখবে। আর যা তোমাদের শেখানো হবে না, অবশ্যই বলবো যে তোমরা এফবিআই বলে একটা খাতা করবে এবং ওই খাতায় সমস্ত কিছু নোট করে রাখতে কিন্তু ভুলো না। দেখো, তাহলে এটুক কি হচ্ছে আমাদের? রেডিয়াস, মানে কি? ব্যাসার্ধ। তাহলে এটুক যদি ব্যাসার্ধ হয়, তাহলে বলতে পারি বৃত্তের এই পুরোটা, মানে এইখান থেকে এটুক যদি আর হয়, তাহলে এটুকু আর হবে। তাহলে আর যোগ আর, মানে আর যোগ আর, আর যোগ আর, তার মানে কি চলে আসবে আমাদের? দুটো আর, অর্থাৎ 2r চলে আসবে। তাহলে 2r কে কি বলবো? 2r কে বলবো আমরা বৃত্তের ব্যাস। আর অনলি একটা আর কে কি বলবো আমরা? বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেছে? তাহলে ব্যাস জানলাম, ব্যাসার্ধ জানলাম। এইবার এই যে চারপাশটা, এই চারপাশকে বলা হয় কি আমাদের? পরিধি। যেমন তোমাদের আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের সময় বলা হয়েছিল না যে পুরো চারপাশটাকে কি বলেছিলাম? পরিসীমা। ঠিক বৃত্তর ক্ষেত্রে কি বলবো আমরা? পরিধি বলবো। তাহলে বৃত্তের পরিধি, এই পরিধির ফর্মুলা কি চলে আসছে? পরিধির ফর্মুলা চলে আসছে 2πr, পরিধির ফর্মুলা। এবার কি জানবো আমরা? এরিয়া, মানে এই বৃত্তের ভেতরে কতটা আমাদের এরিয়া রয়েছে, মানে ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি চলে আসছে আমাদের? ক্ষেত্রফল। নাও, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি চলে আসছে আমাদের? পাই আর স্কোয়ার। তাহলে এই গেল আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা। এইটা হচ্ছে কি আমাদের ব্যাস, এটা হচ্ছে আমাদের কি? ব্যাসার্ধ। আর পরিধি হচ্ছে কি আমাদের? 2πr। এই কটি কিন্তু অবশ্যই কিন্তু তোমরা খাতায় লিখতে কিন্তু ভুলো না। আর একটি বিষয় জানবো কি, দেখে নাও। ধরো এই পুরোটা হচ্ছে কি আমাদের একটা বৃত্ত। বৃত্তের এটাকে কি বলা হয় আমাদের? কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে দেখো, যদি কেন্দ্র থেকে পুরোটা যদি একটা লাইন টানি, এই যে পুরো একটা লাইন টানলাম, এটাকে আমরা কি নাম দিয়েছিলাম? ব্যাস। দেখো এই লাইনটাও কিন্তু অসংখ্য বিন্দু একসাথে যুক্ত হয়ে বিন্দু 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 যুক্ত হতে 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 পুরো একটা সরল রেখা তৈরি হয়েছে। আর পুরো একটা সরল রেখা আমাদের কত ডিগ্রি হয়? পুরো একটা সরল রেখা হয় আমাদের 180 ডিগ্রি হয়, তাই না? তাহলে যদি এইখান থেকে, মানে এই সরল রেখার
সরলরেখার এই যে লাস্ট বিন্দু, মানে এই প্রথম ধর এখান থেকে যদি স্টার্ট হয় তাহলে এটা ধরো স্টার্ট বিন্দু আর এটা অন্তিম বিন্দু। এই দুটি বিন্দু থেকে এখান থেকে এই পর্যন্ত এই মিডিলে চলে আসছে আমাদের সেন্টার মানে কেন্দ্র, তাহলে এখান থেকে এইটুক চলে আসছে কত ডিগ্রি আমাদের 180 ডিগ্রি। আর যদি পুরোটা চলে আসে এই সাইডে তাহলে এই সাইডও চলে আসবে 180 ডিগ্রি, তাহলে পুরোটা মিলে চলে আসছে কত আমাদের 360 ডিগ্রি চলে আসছে। বোঝা গেছে? তাহলে দেখো যদি বলি আমরা এখান থেকে যদি এইটুকু নিই, এই যে বৃত্তটা, এই বৃত্তটাকে এইটুকু এক সাইডকে বা এক পাশকে বলা হয় কি আমাদের অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তের এইটুকু এরিয়া কিভাবে বের করব? দেখো ফুল বৃত্তের এরিয়া আমরা কিভাবে বের করেছিলাম, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার বেরিয়েছিলাম। এইবার দেখো পুরোটা কত ডিগ্রি আমাদের, পুরোটা কত ডিগ্রি আমাদের 360 ডিগ্রি। তা 360 ডিগ্রির মধ্যে থেকে আমরা কত ডিগ্রি নিচ্ছি, এইটুকু 180 ডিগ্রিটাকে নিচ্ছি। তাহলে 360 ডিগ্রির মধ্যে কত ডিগ্রি আমাদের বের করছি, 180 ডিগ্রিটাকে নিচ্ছি। তাহলে যদি একে কাটো চলে আসছে কত আমাদের 2 চলে আসছে, তাই না? কত চলে আসছে আমাদের 2। তার মানে কত আসছে আমাদের পাই আর স্কোয়ার বাই 2। যদি তুমি এটা লেখো তাহলে এটা কার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি আমরা, এটা পেয়ে যাচ্ছি আমরা এই যে এটুকু মানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি পেলাম, পাই আর স্কোয়ার বাই 2। অবশ্যই বলবো কিন্তু খাতায় অবশ্যই তোমরা লিখবে। এবার কি বলবো দেখো, এবার আর একটা কি জানবো, এবার আমরা জানবো বৃত্তের বৃত্তচাপ সম্বন্ধে একটু জানবো। তাহলে দেখো এই পুরোটা হলো আমাদের একটা সার্কেল, তাই না? তাহলে সার্কেল হয়েছে। এবার দেখো এখান থেকে যদি যদি পুরোটা আমরা একটা সরলরেখা টানি মানে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস, তাই না? তার বৃত্তের ব্যাস থেকে এই এক সাইডটা, এই সাইডটাকে কি বলেছিলাম আমরা, এই পুরোটাকে কি বলেছি আমরা যে অর্ধবৃত্ত। আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা কি বের করেছিলাম, অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করেছিলাম পাই আর স্কোয়ার বাই 2। এটা গেছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া। আচ্ছা এখানে আরেকটু জেনে নিই যে অর্ধবৃত্তের এই পরিসীমাটা কত। দেখো অর্ধবৃত্তের পরিসীমা হয়, অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা হচ্ছে কি আমাদের পাই আর প্লাস 2 আর, এটা গেল অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা। বোঝা গেছে? এবার এই যে বৃত্ত, বৃত্তের এখান থেকে কি আমাদের রেডিয়াস মানে ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটুকু আমাদের কি আছে ব্যাসার্ধ, তাই তো? তা দেখো যদি এইবার আমরা ব্যাসার্ধ এখান থেকে ধরো এইটুকু না টেনে ব্যাসার্ধ ধরে এখান থেকে ধরে এই সাইড টানলাম, শোনো বৃত্তের সেন্টার থেকে মানে কেন্দ্র থেকে তুমি যেদিকেই টানো না কেন সেটাই তোমার কি হবে, বৃত্তের সেন্টার থেকে পরিধির ওপর পরিধির যে কোনো বিন্দুতে তুমি যদি দাগ টানো সেটাকেই বলা হয় কি ব্যাসার্ধ। যদি আমি এখান থেকে এদিক টানি বৃত্তের পরিধি স্পর্শ করি তাহলে কি হবে, এটুকু আমার ব্যাসার্ধই হবে। তাহলে এটুকু যদি ব্যাসার্ধ হয় তাহলে এই যে এইখান থেকে ব্যাসার্ধের এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই পুরো যে প্রান্ত এইটুকুকে বলা হয় আমার কি, এইটুকুকে বলা হয় বৃত্তচাপ। এটুকু কি বলবো আমরা, বৃত্তচাপ বলবো, বৃত্তচাপ। এটুকে বলা হয় কি বৃত্তচাপ। তাহলে আর এই যে রয়েছে এই যে জায়গাটুকু, এই যে সেক্টরটুকু রয়েছে, এই সেক্টরটুকু তোমাদের এক্সামে কিন্তু বের করতে দেয় যে এই সেক্টরটুকুর এরিয়াটা কত। বোঝা গেল? তার মানে এইখান থেকে কি হচ্ছে আমাদের, এখান থেকে এইটুকু তৈরি হবে কি আমাদের 90 ডিগ্রি। কত ডিগ্রি তৈরি হবে, এটুকু তৈরি হবে আমাদের 90 ডিগ্রি। আর পুরো বৃত্তটা কত চলে আসে আমাদের 360 ডিগ্রি। তার মানে পুরো বৃত্তটা যদি 360 ডিগ্রি হয় আর পুরো বৃত্তের ক্ষেত্রফল কি পেয়ে যাচ্ছি আমরা, পাই আর স্কোয়ার। ভালো করে মনোযোগ সহ কিন্তু এটা দেখবে কিন্তু, কারণ পরীক্ষার রেলওয়ে এক্সামে কিন্তু এই টপিকটা থেকে কিন্তু একটা কোশ্চেন থাকেই। তাহলে দেখো পুরো বৃত্তটার ক্ষেত্রফল, পুরো বৃত্তের ক্ষেত্রফলের থেকে, পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা কতটুকু অংশ বের করব, এই যে শুধু এইটুকু অংশ বের করব। তার মানে 90 ডিগ্রির মানটা বের করব। তাহলে দেখো এই 90 ডিগ্রির মানটা বের করব, পুরো বৃত্তের ক্ষেত্রফল 360, তার মানে 360 ডিগ্রির মধ্যে কত ডিগ্রির মান বের করবো আমরা, 90। তাহলে কত অংশ হচ্ছে আমাদের এখানে, কাটো 1/4। তার মানে পুরো বৃত্তের ক্ষেত্রফলের 1/4 অংশ হয়ে যাচ্ছে আমাদের কোনটুকুর ক্ষেত্রফল, এই যে এই সেক্টরটুকুর ক্ষেত্রফল। বোঝাতে পারলাম? ধরো যদি তোমাদের এরকম বলে দেয় কোশ্চেনে যে এই হচ্ছে পুরো একটি বৃত্ত এবং এই বৃত্তের এই হলো দুটি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ ধরো দিয়ে দেওয়া হয়েছে কত আমাদের, ব্যাসার্ধ ধরো তোমাদের 12 দিয়ে দেওয়া হলো। তাহলে এ যদি 12 হয়, আচ্ছা তোমরা 14ই লিখে নাও, ধরো ব্যাসার্ধ লিখলাম 14, তাহলে এ 14 হলে এও 14 হবে আমাদের। এবার বলা হলো এই যে সেক্টরটুকু রয়েছে, এই যে সেক্টরটুকু, এই সেক্টরটুকুর এরিয়া বের করো। এবং এখানে ধরো যে কোনো একটা কোণ দিয়ে দিতে হবে থিটা, ধরো কোণ আমি 120 ডিগ্রি দিলাম।
এখানে 120 দিয়ে দিলাম এবং ব্যাসার্ধ দিলাম 14, বলে দিলাম এই সেক্টরটার এরিয়া বের করো, মানে ক্ষেত্রফল। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা বের করব কি, পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করব। পুরো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কয়ার। আর পুরো বৃত্তের এখানে পুরো সেন্টার থেকে পুরোটা কত ডিগ্রি হচ্ছে আমাদের, 360 ডিগ্রি। আর 360 ডিগ্রির মধ্যে আমাদের কতটুকু দরকার, 120 ডিগ্রি। তাহলে কত অংশ দরকার আমাদের, 1/3, মানে 1/3 অংশ। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফলের 1/3 অংশ হচ্ছে আমার এইটুকুর ক্ষেত্রফল, তাই না? তাহলে পুরো বৃত্তটার 1/3 অংশ বের করব, ব্যাস আমরা তাহলে আনসার পেয়ে যাব যে এইটুকু কতটা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এইটুকু তো জানলাম যে এই সেক্টরটুকুর এরিয়া আমরা কিভাবে বের করতে পারবো, তাই না? এবার দেখো, যদি তোমাদের এই যে এখানে এইটুকু তো বৃত্তচাপ, এইটুকু তো বৃত্তচাপ, যদি তোমাদের বলে যে এই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে কিভাবে বের করব, তাই না? তাহলে কিভাবে বের করব, দেখো তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে পুরো বৃত্তটার পরিধি কি হয়, পুরো বৃত্তটার পরিধি হয় আমাদের 2πr। পুরো বৃত্তটার পরিধি 2πr, তাহলে পুরো পরিধির আমার দরকার কোনটুকু, এইটুকু। মানে এখান থেকে যদি নাম দিয়ে দিই, এ আর ধরে সি নাম দিয়ে দিলাম, এখানে ও নাম দিয়ে দিলাম, তার মানে এ আর সি এইটুকুর মান দরকার। তাহলে পুরোটার পরিধি তো এইটা, তাহলে এবার কত হচ্ছে 300, পুরো ডিগ্রিতে কত হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তা 360 ডিগ্রির আমার কত ডিগ্রি বের করতে হবে, 120 ডিগ্রি, মানে কত হচ্ছে আমাদের 1/3 অংশ। তাহলে পুরো পরিধির 1/3 অংশ মানেই তো আমার এইটুকু হয়ে গেল, তাই না? চলো একটু আর একটু ভালো করে দেখি। দেখো, যদি আমাদের বৃত্ত দিয়ে দিল, আর এখান থেকে এই দুটো ব্যাসার্ধ, আর এখানে তোমাকে একটা কোণ দিয়ে দেওয়া হলো যে কত ডিগ্রি দেবো, ধরো এটা 90 ডিগ্রি দিয়ে দিলাম, 90 ডিগ্রি দিলাম। আর বলা হলো যে ব্যাসার্ধ ধরো যে কোনো একটা মান দিয়ে দেওয়া হলো, ব্যাসার্ধ 14 দিয়ে কি যাই হোক কিছুটা দিয়ে দেবে, আর বলে দেবে যে এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটার দৈর্ঘ্য বের করো। তাহলে আমরা কিভাবে বের করব, আমরা বের করব যে পুরোটা তো বৃত্তের পরিধি, পুরো বৃত্তের পরিধির এইটুকু দরকার। আর আমরা জানি পুরো বৃত্তের পরিধি হয় 2πr, 2πr, তার মানে পুরো বৃত্তের পরিধির কত অংশ বের করব আমরা, দেখো কত অংশ বের করব, এখানে একটু করে নাও যে পুরো বৃত্তটা কত ডিগ্রি হচ্ছে, 360 ডিগ্রি। 360 ডিগ্রির কত ডিগ্রি আমার দরকার, এখানে 90 ডিগ্রি। তাহলে কত অংশ হচ্ছে আমাদের, 4 9 36, মানে 1/4 অংশ। তাহলে এই পুরো পরিধির 1/4 অংশ যদি বের করি, তাহলেই কিন্তু আমি এইটুকুর মানটা পেয়ে যাব। বোঝা গেল? তা চলো এবার কোশ্চেন দেখে নেওয়া যাক। বলা হয়েছে কি, যে 60 ডিগ্রি একটি বৃত্তখণ্ডের চাপের মান কত হবে যদি সেই বৃত্তের ব্যাসার্ধ 42 সেমি হয়, তাই না? তা বলা হয়েছে কি, একটি বৃত্ত নাও এঁকে নিলাম, এই নাও বৃত্ত। বলা হয়েছে এবার 60 ডিগ্রি একটি বৃত্তখণ্ডের চাপের মান, তাই না? ব্যাসার্ধ দিয়েছে 42 সেমি, তাহলে এই নাও 42 সেমি ব্যাসার্ধ গেছি, এই নাও 42 সেমি ব্যাসার্ধ এঁকে দিলাম। তাহলে এটা হয়ে গেল কি আমাদের ব্যাসার্ধ 42 সেমি। এই মাত্রই কিন্তু তোমাদের বোঝানো হলো, আর আশা করি অবশ্যই তোমরা এটা সলভ করতে পারবে। 60 ডিগ্রি বলেছে, তার মানে এখানে চলে আসবে কত আমাদের, 60 ডিগ্রি। তাহলে বলেছে কি চাপের মান, চাপ বলতে কি বলেছিলাম আমি, এই যে এইটুকু বলা হয় কি, এটাকে বলা হয় চাপ, এটাকে বলা হয় চাপ, এই যে এখানে এইটুকু। আর এই পুরোটা হচ্ছে সেক্টর, সেক্টরের এরিয়া চাইনি, চাপের এরিয়া চেয়েছে। তাহলে চাপের এরিয়া কি করব আমরা, পুরোটাকে কি বলেছিলাম, পুরোটা হচ্ছে পরিধি, আর পুরো পরিধির এইটুকু বের করব। আর পরিধির ফর্মুলা কি হয় আমাদের, 2πr। এই পুরো পরিধির কতটা অংশ বের করব আমরা, দেখো এখানে কি হবে আমাদের সেন্টার, আর পুরো সেন্টারের পুরোটা কত ডিগ্রি হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির আমরা কত ডিগ্রি মান বের করতে, শুধু 60 ডিগ্রি। তাহলে বলো এখানে কত অংশ হচ্ছে আমাদের, 1/6 অংশ, 1/6 অংশ, তাই না? তাহলে পুরো পরিধির কি করব আমরা, 1/6 অংশ বের করবো। তাহলে পরিধির 1/6 অংশই চলে আসবে এইটুকুর মান। তাহলে এবার এখানে মানটা বসিয়ে দাও, 2 ইন্টু পায়ের মান চলে আসছে 22/7। আর বলতে ব্যাসার্ধ হয়, আর বলতে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত চলে আসছে আমাদের 42, ব্যাস। তাহলে এর কত অংশ বের করবো আমরা, 1/6 অংশ বের করবো। কারণ তাহলে 6 7 42, 7 7 কেটে দাও, তাহলে 22 2 44, এই নাও। তাহলে এই চাপের মান পেয়ে গেছি কত আমরা, 44। বোঝা গেছে এবার? আশা করি অবশ্যই সবাই বুঝেছো, এবং যদি বুঝে থাকো অবশ্যই একটি প্যারাসা লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলো না। চলো এবার পরবর্তী প্রশ্নে। বলা হয়েছে কি, একটি বৃত্তের ব্যাস 16 মিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে। কোশ্চেনটি এসছে দেখো এনটিপিসি 2022-এ। বলেছিলাম না, রেলওয়ে টপ প্রশ্ন কিন্তু তোমাদের মাঝে কালেক্ট করে নিয়ে আসা হয়েছে, কারণ রেলওয়ে না এই টাইপের কোশ্চেন বারবারই তুলে থাকে। তাহলে চলো কোশ্চেনটি এবার সলভ করা যাক। বলা হয়েছে কি, একটি বৃত্ত, এই নাও একটি বৃত্ত এঁকে নিলাম, আর ব্যাস বলেছে না, তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে ব্যাস বললে কি বুঝি আমরা, এই পুরোটা। তাহলে পুরোটা যদি 16 হয়, এই পুরোটা কত আমাদের 16, পুরোটা যদি 16 হয়, তাহলে এখান থেকে এইটুকু মানে অর্ধেক কত হবে আমাদের, 8 হবে।
তাই না? এবার চেয়েছি কি আমাদের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলের ফর্মুলা কি দেখো, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে যে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর স্কোয়ার হয়। তাহলে পাইকে পাই রেখে দাও, আর বলতে কি ব্যাসার্ধ কত রয়েছে 8, তার মানে কি করবো আমরা এখানে 8-এর মাথায় স্কোয়ার দেবো, তাহলে পাই পাই 8-এর স্কোয়ার কত হচ্ছে 64, তাহলে ব্যাস লিখে দাও আনসার 64 পাই। তাহলে এটা চলে আসলো তোমাদের কারেক্ট আনসার। দেখো কোথায় রয়েছে, অপশানে, অপশানে দেখো রয়েছে অপশান সিতে। বোঝা গেছে? তা চলো এবার পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 35 সেমি এবং 12 সেমি। তাই এই আয়তক্ষেত্রের চারপাশে নির্মিত বৃত্তের পরিধি নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে আমরা কি করব, তাহলে সবার প্রথমে একটি আয়তক্ষেত্র অঙ্কন করব। দেখো এখানে আয়তক্ষেত্র আর বৃত্ত একসাথে দিয়েছে, বাট নো প্রবলেম, তোমরা দেখো জাস্ট ধৈর্য ধরে। তাহলে দেখো একটি আয়তক্ষেত্র বলেছে, তাহলে আমরা এই নাও একটি আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম। এবার বলা হয়েছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে 35 আর এই প্রস্থটা দিয়েছে কত আমাদের 12। এবার বলেছে এই আয়তক্ষেত্রের চারপাশ দিয়ে একটি বৃত্তকে অঙ্কন করা হয়েছে। এবার বলেছে যে এই বৃত্তটার পরিধি বের করতে, আর বৃত্তের পরিধির ফর্মুলা আমরা কি জানি, বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর হয়। তাহলে 2 লেখো, পায়ের মান কত হয় 22/7 হয়, আর এর মান তো এখানে জানি না, তার মানে আর এর মানটা কি করতে আমাদের বের করতে হবে। আর আর এর মান কিভাবে বের করব দেখো, তাহলে এটা যদি আমাদের একটি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের এটাকে কি বলা হয় কর্ণ। তার মানে দেখো তো আয়তক্ষেত্রের যেটা কর্ণ হবে সেইটাই আমাদের বৃত্তের ব্যাস হবে কিনা, তার মানে যেটা আয়তক্ষেত্রের কর্ণ সেটাই কি বৃত্তের ব্যাস। তার মানে আমরা যদি আয়তক্ষেত্রের কর্ণটা বের করে নিই তাহলে বৃত্তের ব্যাসও আমরা পেয়ে যাব। তার মানে আয়তক্ষেত্রের কর্ণটা বের করি, আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি, যে কর্ণ সমান সমান √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হয়। তাহলে দৈর্ঘ্য আমাদের কত 35, তাহলে 35-এর মাথা আমরা স্কোয়ার দেবো, প্লাস প্রস্থ 12 মাথায় স্কোয়ার দেবো। তাহলে এই নাও, তাহলে 35 স্কোয়ার চলে আসে কত, 35 স্কোয়ার চলে আসে 1225, আর 12 স্কোয়ার চলে এসছে আমাদের 144। তাহলে এখানে আমরা 144 লিখে দেবো। তাহলে এবার যোগ করো, 5 আর 4 হচ্ছে 9, 4 আর 2 লেখো 6, 2 আর 1 লেখো 3, আর এখানে 1। তার মানে কত পেয়ে গেলাম আমরা, পেয়ে গেলাম আমরা 1369। তাহলে 1369-এর বর্গমূল কত হয় আমাদের 37, তাই না? দেখো যারা বর্গমূল না তাড়াতাড়ি চটজলদি কিভাবে বের করতে হয় জানো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই কিন্তু তারা প্লে লিস্টে যাও, দেখো বর্গমূলের ক্লাস দেওয়া হয়েছে, ক্রান্তিকারী ক্লাস, যে বর্গমূল কিভাবে তাড়াতাড়ি করা সম্ভব। তাহলে চলো এবার পেয়েছি কি, কর্ণ পেয়ে গেছি আয়তক্ষেত্রে, তার মানে যেটা আয়তক্ষেত্রের কর্ণ সেটাই আমাদের বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কত পেয়েছি আমরা 37। তাহলে পুরোটা যদি 37 হয় তাহলে এখান থেকে এইটুকে কি বলবো আমরা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ চলে আসবে কত আমাদের 37/2, তাই না? ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে এই নাও আর এর মান পেয়ে গেছি 37/2। তাহলে এবার কি করব, 2 আর 2 এখানে কেটে দাও, তাহলে 37 আর 22 কি করব আমরা গুণ করে দেব। তাহলে 37 আর 22, চলো এবার একে গুণটা করে দিই। তাহলে 7 × 2 = 14, 4 হবে, হাতে আমাদের চলে আসবে কত 1। এবার ক্রস এভাবে গুণ করে দাও, 7 × 2 = 14, 3 × 2 = 6, 14 আর 6 যোগ করো 20, আর হাতে 1 আছে, 21-এর 1, এবার হাতে চলে আসছে 2, তাহলে 3 × 2 = 6 আর 2 চলে আসছে কত 8। তাহলে কত চলে আসছে আমাদের 814। তাহলে 814/7। তাহলে এবার 814-কে 7 দিয়ে আমরা ভাগ করব, 7 11 চলে আসছে আমাদের 77। তাহলে এখানে 11 থেকে 7 বাদ দাও 4, এখানে চলে আসছে 4, তাহলে 6 7 চলে আসছে আমাদের 42। তাহলে 4 থেকে 2 বাদ দাও 2, তাহলে চলে আসছে 2/7। তাহলে আনসার কত পেয়ে গেলাম আমরা 116.2/7, এটি চলে আসলো আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তা চলো, বলা হয়েছে যে একটি মাঠে একটি বৃত্তাকার রেসিং ট্রাক তৈরি করা হয়েছে। তা যদি রেসিং ট্রাকের বাইরের পরিধি এবং অভ্যন্তরীণ পরিধির মধ্যে পার্থক্য 33 মিটার হয় তাহলে রেসিং ট্রাকের প্রস্থ কত, তার মানে কতটা চওড়া। তার মানে বলা হয়েছে দেখো একটি বৃত্তাকার রেসিং ট্রাক, তাহলে এই নয় একটি রেসিং ট্রাক, তাই না? এবার বলা হয়েছে যে বাইরের চারপাশ দিয়ে এর অভ্যন্তরীণ না, তাহলে অভ্যন্তরীণ ভেতরে আর একটা দাগ টেনে দাও,
সার্কেল করো। তাহলে বলা হয়েছে কি, এই যে বৃত্তের মাঠের এই যে বৃত্তাকার ট্রাকটার পরিধি আর এই পুরোটা পরিধি, এই দুটো পরিধির মধ্যে অন্তর দিয়েছে তোমার কত 33। দুটোর পরিধির মধ্যে অন্তর কত 33। তাহলে এই যে রাস্তাটা রয়েছে ট্রাকটা, এই ট্রাকটার প্রস্থটা চেয়েছে, মানে ট্রাকটা কতটা চওড়া। তাহলে কিভাবে বের করব আমাদের, দেখো প্রথমে প্রথমে কি করবো আমরা, পুরো বৃত্তটার পরিধি বের করব। তাহলে পুরো বৃত্তটার পরিধি মানে ধরো এইখান থেকে এই বাইরের বৃত্তটা, এই বাইরের বৃত্তটার পরিধিকে আমরা বড় হাতের আর লিখি, আর এইখান থেকে ছোট বৃত্ত যেটা আছে এই ছোট বৃত্তটার পরিধিকে স্মল লেটারের আর লিখি। তাহলে বড় আর থেকে মানে বড় বৃত্তের পরিধি থেকে এই ছোট বৃত্তের পরিধি যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই রাস্তাটা আমরা পেয়ে যাব, মানে ট্রাকটা পেয়ে যাব, তাই তো। তাহলে দেখো 2 পাই আর মাইনাস 2 পাই ছোট হাতের আর, তাহলে এই যে বাইরের পরিধি মাইনাস ভিতরের পরিধি, এদের ডিফারেন্স কত দিয়েছে পার্থক্য 33 মিটার, তাহলে সমান সমান 33। তাহলে এখান থেকে কি করবো আমরা 2 পাই কমন নিয়ে নেব, তাহলে আর মাইনাস ছোট হাতের আর ইজুকাল টু চলে আসছে কত আমাদের 33। তাহলে চলো এখানে 2 পায়ের মান লেখো 22/7, আর এখানে বড় হাতের আর মাইনাস ছোট হাতের হার ইজুকাল টু কত চলে আসছে আমাদের 33। তাহলে এবার বলো এখানে আমরা আর মাইনাস আর সমান সমান 33 ইন্টু এখানে আছে কত আমাদের 2 ইন্টু 22/7, তাহলে এটা যদি সরাসরি এ পাশে আসে না তাহলে কি হয় উল্টে যায়, মানে 7 চলে যাবে ওপরে আর নিচে 2 ইন্টু 22 চলে আসবে নিচে। তাহলে 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে চলে আসবে 3, একে 11 দিয়ে কাটলে চলে আসবে কত আমাদের 2, তাহলে চলে আসছে কত আমাদের আর মাইনাস আর, এখানে চলে আসছে 3 7 21 21 আর নিচে চলে আসছে কত 2 2 4, তাহলে 21কে কি করবো আমরা এবার 4 দিয়ে ডিভাইড দেবো। তাহলে এই নাও 21কে 4 দিয়ে ডিভাইড দাও, 4 5 চলে আসছে কত 20, 4 5 20, 1 নামিয়ে দাও এখানে, তাই না। তাহলে 1 চলে আসবে এখানে আর 4 চলে আসবে এখানে, তাহলে আনসার চলে আসবে কত আমাদের 5 পূর্ণ 1/4 চলে আসলো আমাদের। এই যে রাস্তাটা আছে এই রাস্তাটার প্রস্থ মানে প্রশস্ত অর্থাৎ চওড়া কতটা। ক্লিয়ার হয়েছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই কোশ্চেনটি দেখো বলা হয়েছে কি, যে একটি তামার তারকে মুড়িয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো যার ক্ষেত্রফল 121 বর্গ সেন্টিমিটার হয়। যদি এই তারটিকে মুড়িয়ে একটি বৃত্ত তৈরি করা হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে। বোঝা গেছে? তার মানে কি হয়েছে, একটি তামার তারকে মুড়িয়ে একটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে। তাহলে এই যে তামার তার, ধরো এই পুরো একটা তামার তার ছিল, হ্যাঁ, এই পুরো তামার তার থেকে মুড়িয়ে একটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে। এই নাও, এবার বলেছে এই যে বর্গক্ষেত্রটা অঙ্কন হয়েছে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল দিয়েছে 121। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি কি, বাহুর স্কোয়ার সমান সমান 121। তাহলে বাহুর মান কত চলে আসবে আমাদের, এই স্কোয়ারটা এ পাশে আসলে কি হয়ে যায় আমাদের রুট ওভার, তাহলে এখানে স্কোয়ারটা থাকে না, তাহলে 121 বর্গমূল চলে আসে কত 11। তার মানে বর্গক্ষেত্রের বাহু পেয়েছি কত আমরা 11। মানে একটা বাহু যদি 11 হয় প্রত্যেকটা বাহুই 11 করেই আমাদের হবে। তাহলে এবার বলেছে কি দেখো, তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি 11 পেয়ে যায় তাহলে টোটাল এই পরিসীমাটা বের করব। আর পরিসীমা বলতে কি বুঝি বর্গক্ষেত্রে, পরিসীমা বলতে বর্গক্ষেত্রে কি বুঝি, এই 4টি বাহুর যোগফল, তার মানে 11 11 11 যোগ করবো, 4 11 কত হয়েছে আমাদের 44। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব কত আমরা 44 পেয়ে গেলাম, তাই না। তার মানে এই যে পুরো তারটা কতটা ছিল আমাদের দৈর্ঘ্য পেয়েছি আমরা 44। এবার বলেছে এই তারটাকে না মুড়ে আবার একটি বৃত্তকে অঙ্কন করতে বলেছে। তাহলে এবার কি বলেছে, যে এই বৃত্তটার ক্ষেত্রফল বের করব। আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, যে পাই আর স্কোয়ার হয়। তা পায়ের মান কত হয় 22/7, আর আর এর মানটা আমরা জানি না, আর এর মান বের করতে হবে। আর এর মান কিভাবে বের করব, এই দেখো এখানে বর্গক্ষেত্রের পরিসীমা পেয়েছি 44, তার মানে এই পুরো তারটা হচ্ছে আমাদের কত 44, তার মানে পুরো তারটাকে দিয়েই না এই বৃত্তটা এঁকেছি। এই তাহলে পুরো তারটা কত আমাদের 44, তার মানে বৃত্তটার পরিধিও কত 44। তাহলে বৃত্তের পরিধি যদি 44 হয় তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কত হয় আমাদের 2 পাই আর হয়। তাহলে এই পরিধি মানে কত 44। তাহলে এখানে 2 ইন্টু পায়ের মান লিখে দাও 22/7, আর কে আর রেখে দাও, তাহলে এখানে 44 চলে এসছে।
তাহলে 22 দুগুণ 44, 44 কাটা, তাহলে আর এর মান চলে এসছে আমাদের 7। তাহলে এবার কি করব, আমরা এখানে আর এর মানটা বসিয়ে দেবো। দেখো আর এর মাথায় স্কোয়ার আছে না, তাহলে আমরা কি করব 7 এর মাথায় স্কোয়ার দেবো, আর না হলে 7 কে দুবার লিখে দেবো। তাহলে করো 7 7 কেটে দাও, তাহলে 7 22 কত হয় 154। এই নাও বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি 154, চলে এসছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। কি বলা হয়েছে যে একটি ঘোড়া 7 মিটার লম্বা একটি দড়ি দিয়ে 10 মিটার লম্বা সমান বাহু বিশিষ্ট একটি বর্গাকার জমির এক কোণে বাঁধা হলো, তাহলে ঘোড়াটি ওই জমির কতটুকু অংশের ঘাস খেতে পারবে না? তাহলে একটি বর্গাকার বলেছে আমাকে, তাহলে আমরা কি করব, একটি বর্গক্ষেত্র অঙ্কন করে নেব। এই নাও একটি বর্গক্ষেত্র অঙ্কন করে নিয়েছি, যার বাহু দিয়েছে কত আমাদের 10, তাহলে প্রত্যেকটা বাহুই কত হবে আমাদের 10 10 করে হবে। তাহলে এই পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত পেয়ে যাবো আমরা, বাহুর স্কোয়ার করব, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হয় বাহুর স্কোয়ার। বাহু হচ্ছে 10, 10-এর মাথায় স্কোয়ার দিয়ে দেবো, হয়ে যাবে 100। তার মানে পুরোটার ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা 100। এবার বলেছে যে বর্গক্ষেত্রের যে কোনো এক প্রান্তে 7 মিটার লম্বা একটি দড়ি দিয়ে ঘোড়া বাঁধা আছে। তাহলে ধরো আমি এই কোণটায় নিলাম, এই কোণটা, তাহলে এই কোণায় 7 মিটার লম্বা একটা দড়ি, এই নাও দড়িটা একে অঙ্কন করে দিলাম। তাহলে এই দড়িটা হচ্ছে আমাদের কি 7 মিটার, তাই না? তাহলে এবার ঘোড়াটা কিন্তু তার মানে এই রাউন্ডটা ঘুরে ঘুরে এই দিকে ঘাস খেতে পারবে। তার মানে এই যে পোর্শনটা আছে না, এই পোর্শনটা কিন্তু ঘোড়াটা ঘাস খেতে পারবে না। আর এই যে যেটুকু পারবে না, এটাই কিন্তু আমাদের চেয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা পুরো বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা বের করেছি তার থেকে এই যেটুকুর ঘাস খেয়েছে ওটুকু বাদ দিয়ে দেবো, তাহলে যেটা পড়ে থাকবে ওটা কি খেতে পারবে না, তাই তো? তাহলে দেখো এইবার দেখো এইটা যদি আমি এই যে দড়িটা, ঘোড়াটা পুরো চারপাশে ঘুরে 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 ঘাস খাবে, তাই না? তাহলে যদি পুরোটা ঘুরে ঘুরে ঘাস খায়, দেখো এর তো বাইরে যেতে পারবে না, কারণ দড়ি দিয়ে বাঁধা আছে। পুরো রাউন্ড জুড়ে জুড়ে রাউন্ডটা, পুরো রাউন্ড সার্কেলটা জুড়ে ঘাস খাবে। তাহলে যদি পুরোটা ঘুরে ঘাস খায়, তাহলে পুরোটা হয়ে গেল একটা আমাদের বৃত্ত, তাই না? তাহলে পুরো বৃত্তের দেখো তো, যদি আমি 4টে ভাগ করে দিই, তাহলে 4টে ভাগের মধ্যে 1 ভাগ ঘাস খাচ্ছে। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফলটা কত চলে আসছে আমাদের, পুরো বৃত্তের ক্ষেত্রফল চলে আসছে আমাদের পাই আর স্কোয়ার। আর পায়ের মান কত আমাদের 22/7। আর বলতে কি, এই যে বৃত্তের কেন্দ্র, এটা তার কেন্দ্র থেকে এই যে দড়ি যেটা রয়েছে এটাই হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আর বলতে চলে এসছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত 7। তাহলে আর এর মাথায় যেহেতু স্কোয়ার আছে, তাহলে কি করব আমরা 7-এর মাথায় স্কোয়ার দিয়ে দেবো, আর নাহলে 7-কে দুবার গুণ করে দেবো। তাহলে এই পুরোটা পেয়েছি বৃত্তের ক্ষেত্রফল। তার মানে পুরোটা যদি বৃত্তের ক্ষেত্রফল হয়, তাহলে পুরো বৃত্তের কতটুকু অংশ খাচ্ছে, পুরো বৃত্তে দেখো 4 ভাগ করে দিয়েছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এটা হচ্ছে 4 ভাগ। তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ ঘাস খাচ্ছে, মানে এই পোর্শনটুকুর ঘাস খাচ্ছে। তাহলে এই পুরো ক্ষেত্রফলকে 4 দিয়ে ডিভাইড দিয়ে দাও। তাহলে এবার 7 আর 7 কাটো, 2 দিয়ে কাটো 11, 4-কে 2 দিয়ে কাটো 2, তাহলে চলে এসছে কত আমাদের 7-11 চলে এসছে আমাদের 77/2। 77-কে 2 দিয়ে ডিভাইড দিয়ে দাও, চলে এসছে কত আমাদের 38.5। তার মানে এই যে 38.5 এসছে, তাহলে এই যে এই পোর্শনটুকু হচ্ছে আমাদের 38.5, তার মানে এইটুকুর ঘাস সে ঘোড়াটা খাচ্ছে, তাই না? আর পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, এতটা, মানে এতটা ক্ষেত্রফলের মধ্যে কতটুকুর ঘাস খাচ্ছে, এতটুকু। তাহলে পুরো ক্ষেত্রফল থেকে যেটুকু ক্ষেত্রফল বিশিষ্ট ঘাস খাচ্ছে ওটুকু আমরা কি করব, বাদ দিয়ে দেবো। তাহলে যেটা পড়ে থাকবে ওটার ঘাস খেতে পারবে না। তাহলে কি করবো আমরা এখানে 100 থেকে 38.5-কে মাইনাস করে দেব। তাহলে চলে আসছে কত এখানে 5, এখানে চলে আসছে কত আমাদের 1, এখানে চলে আসছে কত আমাদের 6। তাহলে কত পেয়ে গেলাম আমরা 61.5। তাহলে এই নাও, তার মানে এইটুকু চলে এসছে 61.5। এইটুকুর ঘাস ঘোড়াটা খেতে পারবে না। বলো এবার কেমন লাগলো তোমাদের? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাই সবাই যদি বুঝতে পেরে থাকো, তাহলে এবার দেখো এই কোশ্চেনটি হচ্ছে তোমাদের জন্য। তোমরা সবাই সলভ করে কমেন্টে জানাবে যে আনসারটি কত এসেছে। চলো এবার কোশ্চেনটি দেখে নেওয়া যাক। কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে যে একটি তারকে মুড়িয়ে যখন একটি বর্গক্ষেত্র তৈরি করা হয়, তাহলে তার ক্ষেত্রফল 484 বর্গ সেমি হয়। যদি ওই তারকে একটি বৃত্তাকারে মোড়া হয়, তাহলে তার ক্ষেত্রফল
কত হবে। আমি আশা করি তোমরা সবাই যতজন এই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখছো সবাই কোশ্চেনটির আনসার দিতে পারবে। আর যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই বলবো একটি প্যারাসা কমেন্ট এবং লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, যাতে এই টাইপের ক্লাস শিখে তারা এক্সামে সিলেকশন নিতে পারে। যাই হোক বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।